আমাদের এই যে পৃথিবী, এর কত যে রূপ! কখনো কি এটা ভেবে দেখা হয়েছে? উঁচু পাহাড় থেকে শুরু করে গভীর উপত্যকা, এই যে এত বৈচিত্র্য, এর পেছনের কারণটা ঠিক কি? যেমন ধরুন, এই যে বিশাল গিরিখাত, দেখলেই মনে হয় কেউ যেন যত্ন করে খোদাই করে বানিয়েছে, তাই না? এই শিল্পী আর কেউ নয়, স্বয়ং নদী। জলের প্রচণ্ড শক্তি বছরের পর বছর ধরে কঠিন পাথর কেটে এই অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে। আবার যদি মরুভূমিতে চলে যান, তাহলে দেখবেন বাতাসের কারুকার্য। বাতাসও কিন্তু কোনো অংশে কম নয়। সে যেন বালিকে তার যন্ত্র হিসাবে ব্যবহার করে পাথর খোদাই করে, আর এমন সব অদ্ভুত আকৃতি দেয়। আর সব চোখের আড়ালে, মানে মাটির নিচেও কিন্তু চলে এক আশ্চর্য জগৎ তৈরির কাজ। বৃষ্টির জল যখন চুনা পাথরের মধ্যে দিয়ে চুইয়ে যায়, তখন তৈরি হয় এমন সব গুহা আর ভাস্কর্য যা আমাদের অবাক করে দেয়। তো এই যে নদী, বাতাস আর মাটির নিচের জল, এরাই হলো পৃথিবীর বাইরের শক্তি, মানে বহির্জাত প্রক্রিয়া। আর আজকের আলোচনা এই নিয়েই। তো আজকের আলোচনায় কি থাকছে চট করে একবার দেখে নিই। প্রথমে আমরা জানব পৃথিবীর বাইরের এই শিল্পীদের কথা, তারপর দেখব নদীর ক্ষয় করার ক্ষমতা, মরুভূমিতে বাতাসের কাজ, আর মাটির নিচের জল কিভাবে একটা অদ্ভুত জগৎ তৈরি করে। আর শেষে বুঝব কিভাবে আমাদের এই গ্রহটা সবসময় বদলাচ্ছে। চলুন শুরু করা যাক। ঠিক আছে, তো প্রথম ভাগ। এবার চিনে নেওয়া যাক পৃথিবীর বাইরের শক্তিগুলোকে। তো বহির্জাত প্রক্রিয়া নামটা শুনেই বোঝা গেছে এর কাজকর্ম সব পৃথিবীর বাইরে, মানে ভূপৃষ্ঠে। এদের আসল শক্তি আসে সূর্য আর মাধ্যাকর্ষণ থেকে। ব্যাপারটা বেশ মজার। পৃথিবীর ভেতরের শক্তি, যাকে আমরা বলি অন্তর্জাত প্রক্রিয়া, সেটা পাহাড় পর্বত তৈরি করে। আর বাইরের এই শক্তিগুলো সেগুলোকে আবার ভেঙে চুরে ক্ষয় করে সমতল করার চেষ্টা করে। মনে হয় যেন দুটো শক্তির মধ্যে একটা লড়াই চলছে, একজন গড়ছে তো আরেকজন ভাঙছে। এই দুটো শক্তির মধ্যে চলুন আমরা প্রথম শিল্পী নদীর কথা জেনে নিই। দেখি সে কিভাবে তার খোদাই করার কাজটা করে। তো নদী যে ক্ষয় করে, তার পেছনে কিন্তু কয়েকটা আলাদা আলাদা পদ্ধতি আছে, মোটামুটি 5 রকমের। প্রথমটা হলো জলপ্রবাহজনিত ক্ষয়। এখানে কি হয়, জলে নিজের যে জোর, সেই ধাক্কাতেই নরম শিলা ভেঙে যায়। দ্বিতীয়টা হলো অবঘর্ষ। এতে জলের সাথে যেসব নুড়ি পাথর ভেসে চলে, সেগুলো নদীর নিচে আর দুপাশে ঘষা লেগে ক্ষয় করে। তৃতীয়, ঘর্ষণজনিত ক্ষয়। এতে ওই নুড়ি পাথরগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে আরও ছোট হতে থাকে। চতুর্থ, দ্রবণ। কিছু শিলা, যেমন চুনাপাথর, জলের সাথে মিশে একেবারে গলেই যায়। আর শেষটা, বুদবুদজনিত ক্ষয়। এটাও বেশ মজার। জলের বুদবুদগুলো ফেটে পাথরের গায়ে ছোট ছোট গর্ত তৈরি করে। এবার এই যে এত রকমের ক্ষয় হলো, এর ফলে কি তৈরি হয়? দুটো খুব সুন্দর জিনিস তৈরি হয়, গিরিখাত আর ক্যানিয়ন। দেখতে কাছাকাছি হলেও তাদের মধ্যে পার্থক্য আছে। যেখানে খুব বৃষ্টি হয়, সেই পার্বত্য অঞ্চলে নদী ভি আকৃতির গিরিখাত বানায়। কিন্তু শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টি কম, তাই দুপাশে ক্ষয় কম হয়। ফলে তৈরি হয় আই আকৃতির ক্যানিয়ন, যার দেওয়ালগুলো একদম খাড়া। নদীর কাজ তো দেখলাম, এবার চলুন মরুভূমিতে। দেখা যাক বাতাস কি শিল্পকর্ম করে রাখে। এটা দেখুন, কি অদ্ভুত দেখতে, তাই না? একে বলা হয় জিউগেন। ব্যাপারটা কি হয়, ওপরে থাকে একটা শক্ত পাথরের স্তর, আর তার ঠিক নিচে নরম পাথর। তো বাতাস যখন বালি নিয়ে আসে, সেই বালিগুলো নরম পাথরের গায়ে ধাক্কা খেয়ে তাকে বেশি ক্ষয় করে। কিন্তু ওপরের শক্ত পাথরের কিছুই করতে পারে না। ফলে নিচেরটা ক্ষয় হয়ে যায়, আর ওপরটা একটা টেবিল বা ব্যাঙের ছাতার মাথার মতো দাঁড়িয়ে থাকে। জিওজ্ঞানের শিলাগুলো ওপরে নিচে থাকে, কিন্তু ইয়ারদাংয়ে শক্ত আর নরম শিলা পাশাপাশি লম্বা লম্বাভাবে থাকে। বাতাস কি করে, নরম শিলাগুলোকে ক্ষয় করে সরিয়ে দেয়। ফলে শক্ত শিলাগুলো চিরুনির দাঁতের মতো সারি দিয়ে দাঁড়িয়ে থাকে। আর একটা জিনিস, এগুলো সব সময় বাতাস যেদিকে বয় সেদিকে মুখ করে তৈরি হয়। এতক্ষণ তো বাতাসের ভাঙার গল্প শুনলাম, কিন্তু বাতাস শুধু ভাঙে না, গড়েও। এর সবচেয়ে বড় উদাহরণ হল বালিয়াড়ি। বাতাস উড়িয়ে আনা বালি জমা করে পাহাড়ের মতো তৈরি করে ফেলে। এর মধ্যে খুব বিখ্যাত হল এই বারখান বালিয়াড়ি, যেটা দেখতে আধখানা চাঙের মতো। ঠিক আছে, নদী হলো, বাতাস হলো। এবার যেখানে যাব সেটা একটা লুকিয়ে থাকা জগৎ, মাটির নিচের জগৎ।
দেখি ভূগর্ভস্থ জল কিভাবে তার কারুকাজ করে। যখন মাটির নিচের জল চুনাপাথরের মতো কোনো শিলার ওপর দিয়ে যায় তখন কি হয়? ওই শিলাটা জলে গলতে শুরু করে। এইভাবে গোটা অঞ্চলটা ক্ষয় হয়ে গিয়ে একটা অদ্ভুত ভূমিরূপ তৈরি হয়। এই বিশেষ ভূমিরূপটাকেই বলা হয় কার্স্ট ভূমিরূপ। আর এর ফলেই তৈরি হয় বিশাল বিশাল গুহা, সিঙ্কহোল এবং মাটির নিচ দিয়ে বয়ে যাওয়া নদী। গুহার ভেতরে ঢুকলে মনে হয় যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি, তাই না? এই যে ছাদ থেকে ঝুলছে বা নিচে থেকে উঠছে, এগুলো কি? এখানে শিল্পী হলো জল। খনিজ মেশানো জল ঝিরিঝিরি করে ছাদ থেকে পড়ে, তখন কিছুটা জমে গিয়ে যে ঝুড়ির মতো জিনিস তৈরি করে তাকে বলে স্ট্যালাকটাইট। আর বাকি ফোঁটাটা যখন মেঝেতে পড়ে তখন সেখানে জমে জমে ওপরের দিকে উঠতে থাকে, তাকে বলা হয় স্ট্যালাগমাইট। হাজার হাজার বছর লেগে যায় এগুলো তৈরি হতে। ভূগর্ভস্থ জলের আর একটা মজার ব্যাপার হল আর্টেরিওকূপ। এখানে দেখতে পারেন ওপরে এবং নিচে দুটো অপ্রবেশ্য শিলাস্তর, মানে যাদের মধ্যে দিয়ে জল যেতে পারে না, আর মাঝখানে আটকে আছে জলবাহী স্তরটা। ব্যাপারটা একটা স্যান্ডউইচের মতো। এই অবস্থায় জলটা খুব চাপের মধ্যে থাকে, তাই যদি কোনোভাবে ওপর থেকে ফুঁড়ে দেওয়া হয় তাহলে কোনো পাম্প ছাড়াই জল ফোয়ারার মতো উপরে উঠে আসে। এটাকেই বলা হয় আর্টেরিওকূপ। তো এত কিছু জানার পর চলুন সবগুলোকে একসাথে জুড়ে দেখি আসল গল্পটা কি দাঁড়ালো। মনে রাখার বিষয়টা হলো, নদী সে হলো উপত্যকা খোদাই করার এক শক্তিশালী কারিগর, বাতাস মরুভূমির প্রধান শিল্পী, আর ভূগর্ভস্থ জল সে ধীরে সুস্থে ধৈর্য ধরে মাটির নিচের জগৎটা সাজায়। এই তিনজন মহান ভাস্করই মিলেমিশে আমাদের পৃথিবীর চেহারাটা সব সময় বদলে চলেছে। আর এটা বুঝতে হবে যে পৃথিবী কোনো স্থির জিনিস নয়, এটা একটা চলন্ত ক্যানভাসের মতো, যেখানে নদী, বাতাস, ভূগর্ভস্থ জলের মতো প্রকৃতির শক্তিগুলো নিরবিচ্ছিন্নভাবে নতুন নতুন ছবি এঁকে চলেছে, নতুন নতুন ভাস্কর্য গড়ে তুলছে। এবার একটা প্রশ্ন রেখে যাই, নিজেদের চারপাশের দিকে একটু তাকিয়ে দেখুন তো। এই মুহূর্তেও কোনো না কোনো শক্তি নিশ্চয়ই আমাদের চারপাশটাকে নতুন আকারে গড়ছে। পারা যাবে ধরতে? সেটা কোনটা ভেবে দেখবেন অবশ্যই। যেই পৃথিবীতে আমরা থাকি তার উপরের দিকটা, মানে ভূপৃষ্ঠ, আমরা তো রোজই দেখি, কিন্তু ভেবে দেখেছেন কি কোন শক্তিগুলো সারাক্ষণ ধরে একে একটু একটু করে বদলে দিচ্ছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বাইরের শক্তিগুলো বা বহির্জাত প্রক্রিয়াগুলো নিয়েই কথা বলবো, যারা আমাদের এই চেনা পৃথিবীকে নতুন নতুন রূপ দেয়। মাটির ওপর দাঁড়িয়ে আমাদের তো মনে হয় সবকিছু কত শক্ত, কত স্থায়ী, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আসলে ভূপৃষ্ঠের ওপর অনবরত একটা ধীর গতির লড়াই চলছে। কিছু শক্তিশালী বাহ্যিক শক্তি, মানে বাইরের শক্তি, সারাক্ষণ ধরে এর চেহারা পাল্টে দেওয়ার চেষ্টা করছে, ঠিক যেন একদল শিল্পী নিঃশব্দে তাদের কাজ করে চলেছে। তো এই যে অদৃশ্য শিল্পীর কথা বললাম, এদের কাজের পদ্ধতিটাকেই ভূগোলের ভাষায় বলে বহির্জাত প্রক্রিয়া। সহজ কথায় এগুলো হলো বাইরের শক্তি। আর জানেন এদের সবার শক্তির উৎসকে আমাদের সূর্য। সূর্যের শক্তিকে কাজে লাগিয়েই এরা পৃথিবীর ওপরের উঁচু জায়গাগুলোকে কেটে কুটে, মানে ক্ষয় করে নিচু করে, আর সেই কাটা জিনিসপত্র, মানে পলি বালি, নিচু জায়গায় জমা করে ভরাট করে দেয়। পুরো ব্যাপারটাই যেন একটা সমতল বানানোর খেলা। এই যে উঁচু জায়গা নিচু করা আর নিচু জায়গা উঁচু করা, এই পুরো সমতল বানানোর প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, পর্যায়ন। এর দুটো ভাগ। একটা হলো অবরোহণ, মানে ক্ষয় করে ভূমির উচ্চতা কমানো, আর ঠিক তার উল্টোটা হলো আরোহণ, মানে পলি জমিয়ে ভূমির উচ্চতা বাড়ানো। এই ভাঙা আর গড়া দুটো মিলেমিশেই কিন্তু পর্যায়ন হয়। তো চলুন এবার একে একে আলাপ করা যাক সেই সব শক্তিগুলোর সাথে, যারা আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত নতুন রূপ দিচ্ছে। এই পরিবর্তনের কারিগরদের মধ্যে সবচেয়ে পরিচিত আর শক্তিশালী কে বলুন তো? হ্যাঁ, নদী। বয়ে চলাই যার ধর্ম, আর এই বয়ে চলার পথে সে পাহাড়, মালভূমি খোদাই করে অসাধারণ সব ভূমিরূপ তৈরি করে। চলুন দেখি নদী ঠিক কিভাবে এই কাজটা করে। নদীর ক্ষয় করার পদ্ধতি কিন্তু বেশ কয়েকটা, ঠিক যেন তার যন্ত্রপাতির বাক্স। প্রথমটা হল জলপ্রবাহজনিত ক্ষয়, মানে জলের নিজের যে অম্পন জোর, সেই ধাক্কায় পাথরকে আলগা করে দেওয়া। এরপর আছে অবঘর্ষ। এটা হল
নদীর বয়ে নিয়ে যাওয়া নুড়ি পাথরগুলো যখন ঘষা দিয়ে নদীর তলাটাকে আরও ক্ষয় করে, অনেকটা স্যান্ডপেপার দিয়ে ঘষার মতো। তৃতীয়টা হলো ঘর্ষণ। এখানে নদীর ভেতরের পাথরগুলোই একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সবশেষে আছে দ্রবণ। কিছু কিছু পাথর, যেমন চুনা পাথর আছে, যা জলে গুলে যায়। নদী সেই কাজটাও করে। নদী যে নিচের দিকে এত জোরে ক্ষয় করে, তার ফল কি হয়? তৈরি হয় উপত্যকা। পাহাড়ি এলাকায় যেখানে নদীর স্রোত খুব বেশি, সেখানে নদী সোজা নিচের দিকে ক্ষয় করতে করতে ইংরেজি ভি অক্ষরের মতো উপত্যকা বানিয়ে ফেলে। কিন্তু যদি শিলা খুব শক্ত হয়, তখন নদী শুধু নিচের দিকেই কাটতে পারে, পাশে বেশি ছড়াতে পারে না। তখন তৈরি হয় খুব গভীর আর সরু গিরিখাত। এই গিরিখাতেরই একটা আরও বিশাল আর ভয়ঙ্কর সুন্দর রূপ হল ক্যানিয়ন। এগুলো সাধারণত খুব শুকনো এলাকায় দেখা যায়। কেন? কারণ বৃষ্টি কম হওয়ার ফলে নদীর দুপাশের পাড়গুলো প্রায় ভাঙে না বললেই চলে। তাই নদী বছরের পর বছর ধরে শুধু নিচের দিকে ক্ষয় করে চলে, আর তৈরি হয় গ্র্যান্ড ক্যানিয়নের মতো বিশাল আর খাড়া দেওয়ালের উপত্যকা। আচ্ছা, নদীর কথা তো হলো, এবার জলের জগৎ থেকে বেরিয়ে আসা যাক এক অদৃশ্য শক্তির কাছে। সে হল বায়ু বা বাতাস। নদী যেমন জল দিয়ে ক্ষয় করে, বাতাস ঠিক তেমনি লক্ষ লক্ষ বালুকণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বিশেষ করে মরুভূমিতে বাতাস এক অসাধারণ ভাস্করের ভূমিকা নেয়। এই যে মানচিত্রটা দেখছেন, এগুলো হলো পৃথিবীর বড় বড় মরুভূমি। গাছপালা প্রায় নেই, চারিদিকে শুধু বালি আর পাথর। এই বিশাল খোলা ময়দানই হল বাতাসের কাজের জায়গা। এখানে বাতাসকে আটকানোর কেউ নেই, তাই সে ইচ্ছে মতো বালি উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে, আর সেই পথেই করে চলে তার ভাঙা গড়ার কাজ। বাতাসের ক্ষয় কাজের একটা দারুণ উদাহরণ হলো এই গোড়। দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো, তাই না? একে মাশরুম রকও বলে। এটা তৈরি হয় কারণ বাতাস যখন বালি ওড়ায়, তখন ভারী বালির কণাগুলো মাটির কাছাকাছি দিয়েই উড়ে যায়। ফলে একটা বড় পাথরের নিচের দিকেই বেশি ঘষা লাগে, আর ওপরের দিকটা প্রায় একই রকম থেকে যায়। ধীরে ধীরে নিচটা সরু হয়ে ঠিক এরকম একটা আকৃতি নেয়। এরপর আসি জিওজ্ঞানে। ভাবুন তো, একটা নরম পাথরের ওপর একটা শক্ত পাথরের টুপি পরানো আছে। বাতাস এসে নরম পাথরটাকে ক্ষয় করতে শুরু করে, কিন্তু শক্ত টুপির জন্য ঠিক তার নিচের অংশটা বেঁচে যায়। ফলে চারপাশ ক্ষয় হয়ে গিয়ে মাঝখানে একটা টেবিলের মতো দেখতে ভূমিরূপ তৈরি হয়। এটাই জিওজ্ঞান। আর ইয়ারদাং হল বাতাসের একমুখী কাজের ফল। মানে যখন বাতাস বছরের পর বছর ধরে একটাই দিক থেকে বয়, যদি শক্ত আর নরম পাথর পর পর লম্বাভাবে সাজানো থাকে, বাতাস তখন নরম পাথরগুলোকে খুঁড়ে খুঁড়ে বার করে দেয়, আর শক্ত পাথরের দেওয়ালগুলো দাঁড়িয়ে থাকে। দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো লাগে। আচ্ছা, নদী আর বায়ুর কাজ তো আমরা দেখতে পাই, কিন্তু আমাদের তালিকার শেষ কারিগর কাজ করে লোকচক্ষুর আড়ালে, মাটির নিচে। সে হল ভৌমজল। এর কাজ হয়তো সরাসরি চোখে পড়ে না, কিন্তু চুনাপাথর দিয়ে গড়া অঞ্চলে এই লুকোনো স্থপতি এক আশ্চর্য মায়ার জগৎ তৈরি করে। ভৌমজলের শক্তিটা ঠিক কেমন তা বোঝার জন্য এই আর্তেজীয় কূপের ছবিটা দেখুন। ব্যাপারটা খুব মজার। দুটো জলরোধী পাথরের স্তরের মাঝে যদি একটা জল প্রবেশ্য স্তর আটকে পড়ে, তাহলে সেখানে জল জমে অসামান্য চাপ তৈরি হয়। এরপর ওই স্তরে যদি কোনোভাবে ফাটল তৈরি হয় বা গর্ত করা হয়, তাহলে ওই চাপে থাকা জল কোনো পাম্প ছাড়াই ফোয়ারার মতো আপনা আপনি বেরিয়ে আসে। তবে ভৌমজলের আসল কারসাজি দেখা যায় কার্স্ট অঞ্চলে, মানে যেখানে মাটি বা পাথরে প্রচুর পরিমাণে চুনাপাথর থাকে। বৃষ্টির জল মাটির নিচে গিয়ে এই চুনাপাথরকে আস্তে আস্তে গলিয়ে দেয়, আর এর ফলেই মাটির নিচে আর ওপরে তৈরি হয় গুহা, ডোবা আর নানান অদ্ভুত দেখতে ভূমিরূপের এক রহস্যময় জগৎ। এই কার্স্ট অঞ্চলে ঢুকলে কয়েকটা জিনিস চোখে পড়বেই, যেমন সিঙ্কহোল, মানে হঠাৎ করে মাটিতে তৈরি হওয়া বড় বড় গর্ত, যেগুলো আসলে নিচের গুহার ছাদ ধসে গিয়ে তৈরি হয়। তারপর অবশ্যই আছে বিশাল বিশাল সব গুহা, আর গুহার ভেতরে তো এক অন্য জগৎ। ছাদ থেকে যেগুলো ঝোলে সেগুলোকে বলে স্ট্যালাকটাইট, আর মেঝে থেকে যেগুলো গজিয়ে ওঠে সেগুলো হলো স্ট্যালাগমাইট। তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাই না? আমাদের এই পৃথিবী কিন্তু মোটেও স্থির নয়। এর ওপরের স্তরে সারাক্ষণই চলছে ভাঙা আর গড়ার খেলা।
গভীর ক্যানিয়ন থেকে শুরু করে মরুভূমির অদ্ভুত দেখতে পাথর, যা কিছুই আমরা দেখি তার সবই কিন্তু এই বাইরের শক্তিগুলোর লক্ষ লক্ষ বছরের কাজের ফল। নদী, বাতাস, ভৌমজল এরা সবাই মিলে আমাদের পৃথিবীকে একটা ক্যানভাসের মতো ব্যবহার করছে, যেখানে প্রতিনিয়ত পুরনো ছবি মুছে নতুন ছবি আঁকা হচ্ছে। এটা একটা অন্তহীন সৃষ্টি আর ধ্বংসের চক্র। তবে শেষ করার আগে একটা প্রশ্ন। আমরা সবাই জানি যে জলবায়ু বদলাচ্ছে, বরফ গলছে, বৃষ্টির ধরন পাল্টে যাচ্ছে। তো এর ফলে কি হবে? এই যে প্রাকৃতিক ভাস্করদের কথা আমরা এতক্ষণ বললাম, নদী, বাতাস, এদের মধ্যে কার ক্ষমতা আগামী দিনে আরও বাড়বে? আমাদের ভবিষ্যতের পৃথিবীকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এদের মধ্যে কে নেবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো। মাধ্যমিকের প্রস্তুতি কেমন চলছে? চলুন আজ ভূগোলের একটা দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে বসা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা এই যে আমাদের চারপাশের পাহাড়, নদী বা মরুভূমি এগুলো সব তৈরি হলো কি করে? আজকের এই আলোচনায় আমরা ভূগোলের সেই রহস্যময় কারিগরদের চিনব, মানে বহির্জাত প্রক্রিয়া আর তাদের হাতে তৈরি হওয়া নানা রকম ভূমিরূপ। চলুন বিগত বছরের প্রশ্নগুলোকে ধরে ধরে পুরো অধ্যায়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। তো আজ আমরা কি দেখব? একদম প্রথমে জানব ভূমিরূপের কারিগরদের কথা। তারপর দেখব নদী আর মাটির নিচের জল কি কাণ্ড ঘটায়। এরপরেই থাকবে মরুভূমিতে বায়ুর খেল। আর সবশেষে পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন আর ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন। চলুন শুরু করা যাক। তাহলে আর দেরি কেন, সোজা চলে যাই আমাদের প্রথম পর্বে। এখানে আমরা সেই সব শক্তি নিয়ে কথা বলবো যারা সারাক্ষণ আমাদের এই পৃথিবীর ওপরের অংশটাকে একটু একটু করে বদলে দিচ্ছে। ভাবতে অবাক লাগে, তাই না, যে আমাদের পায়ের তলার মাটি কিন্তু একদমই স্থির নয়। লক্ষ লক্ষ বছর ধরে এটা বদলে চলেছে। কিন্তু প্রশ্ন হল, কারা এরা? কোন সেই অদৃশ্য বাহ্যিক শক্তি যারা এই বিশাল পরিবর্তনের কারিগর? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। এই স্লাইডটা দেখুন। এখানে যেন পৃথিবীর দুটো শক্তির মধ্যে একটা দারুণ লড়াই চলছে। একদিকে আছে অন্তর্জাত শক্তি, মানে ভূমিকম্প বা অগ্নুৎপাতের মতো শক্তি, যারা পৃথিবীর ভেতর থেকে এসে বড় বড় পাহাড় পর্বত তৈরি করে। আর অন্যদিকে আছে বহির্জাত শক্তি, যেমন নদী বা বাতাস, যারা সেই উঁচু জায়গাগুলোকে কেটে কুটে ক্ষয় করে আবার সমান করার চেষ্টা করে। মানে একজন উঁচু করে তো আরেকজন নিচু। চলুন এবার সরাসরি একটা মাধ্যমিকের প্রশ্নে চলে আসি। দেখা যাক তো আগে স্লাইডের আলোচনাটা কাজে লাগে কিনা। প্রশ্নটা হলো, এইগুলোর মধ্যে কোনটা বহির্জাত প্রক্রিয়া নয়? একটু ভাবলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। চেষ্টা করে দেখুন তো। একদম ঠিক, উত্তর হল গ, অগ্নুৎপাত। কারণটা খুবই সোজা। আমরা তো একটু আগেই দেখলাম অগ্নুৎপাতের জন্ম হয় পৃথিবীর পেটের ভেতর, বাইরে নয়। তাই এটা একটা অন্তর্জাত প্রক্রিয়া। বাকিগুলো সব বাইরের শক্তি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে বাইরের শক্তিগুলো একদিকে ভাঙচুর করে, মানে ক্ষয় করে, যাকে বলে অবরোহণ, আর অন্যদিকে সে ভাঙা জিনিসগুলো অন্য কোথাও জমা করে, যাকে বলে আরোহণ। এই দুটো কাজ মিলিয়ে উঁচু নিচু পৃথিবীকে সমান করার যে চেষ্টা, এই পুরো প্রক্রিয়াটাকেই বলে পর্যায়ন। পরীক্ষার জন্য এই টার্মটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বে। এখানে আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে জল, মানে নদী আর মাটির নিচের জল। এই দুই শক্তি কি দারুণ ভূমিরূপ তৈরি করে, চলুন সেটা দেখে নেওয়া যাক। একদম যেন তরতাজা যুবক নদী, যখন সে পাহাড় থেকে সবেগে নেমে আসছে, তার গায়ে তখন অসংখ্য শক্তি। এই শক্তির জোরেই সে পাহাড় কেটে তৈরি করে ইংরেজি ভি অক্ষরের মতো উপত্যকা, তৈরি করে গভীর গিরিখাত, আর অবশ্যই চোখ ধাঁধানো সব জলপ্রপাত। বড় প্রশ্নের জন্য এই ভূমিরূপগুলোর বর্ণনা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। মাটির নিচেও কিন্তু একটা আলাদা জগৎ আছে, আর সেখানকার মূল কারিগর হল ভৌমজল। যখন এই জল চুনাপাথরের মতো নরম দ্রবণীয় শিলার মধ্যে দিয়ে যায়, তখন সে ধীরে ধীরে পাথরটাকে গলিয়ে দেয়, আর তাতেই তৈরি হয় সব রহস্যময় গুহা আর অদ্ভুত সব আকৃতি। এই বিশেষ ভূমিরূপকেই বলে কার্স্ট টপোগ্রাফি। আচ্ছা, এই কাস্ট ভূমিরূপের কনসেপ্টটা থেকেই কিন্তু একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হলো, স্ট্যালাকটাইট মানে গুহার ছাদ থেকে যে চুনাপাথরের ঝুড়িগুলো নামে, সেটা কোথায় দেখা যায়? একটু আগেই কিন্তু আমরা এর উত্তর নিয়ে আলোচনা করেছি। দেখা যাক মনে আছে কিনা। একদম সঠিক উত্তর হল ঘ, কার্স্ট অঞ্চল। কারণ এই স্ট্যালাকটাইট তৈরি হয় চুনাপাথর গলে যাওয়া জলের সঞ্চয় থেকে, যেটা একমাত্র কার্স্ট অঞ্চলেই সম্ভব। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে বোঝানো হয়েছে। ব্যাপারটা অনেকটা স্যান্ডউইচের মতো। ওপরে আর নিচে দুটো জলরোধী শিলাস্তর, আর মাঝখানে একটা জলবাহী স্তর।
এবার ওই মাঝের স্তরে যদি কোনোভাবে ফুটো করা যায় তাহলে ভেতরের চাপে জল কোনো পাম্প ছাড়াই ফোয়ারার মতো বেরিয়ে আসে। এটাই হলো আর্টেজিও কূপ। 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় একটা ছোট প্রশ্ন এসেছিল, গিজার কি? এটাও কিন্তু মাটির নিচের জলেরই এক আশ্চর্য খেলা। উত্তরটা হলো গিজার হলো এক ধরনের গরম জলের ফোয়ারা। মানে মাটির নিচের গরমে জল যখন ফুটে বাষ্প হয়ে যায় তখন সেই বাষ্পের প্রচণ্ড চাপে গরম জল আর বাষ্প একসঙ্গে সজোরে বাইরে বেরিয়ে আসে। তো জলের কথা তো অনেক হলো, এবার চলুন মরুভূমিতে, যেখানে আসল খেলোয়াড় হলো বাতাস। দেখব এই বাতাস মরু অঞ্চলে কীরকম ভাস্করের মতো কাজ করে। বায়ুর কাজ করার দুটো মেইন স্টাইল আছে। একটা হলো অপসারণ বা ডিফ্লেশন, যেখানে বাতাস আলগা বালিকে ঝেঁটিয়ে উড়িয়ে নিয়ে যায় আর তৈরি করে বড় বড় গর্ত। আর একটা হলো অবঘর্ষ বা এব্রেশন, যেখানে বাতাস তার সাথে বয়ে নিয়ে চলা বালি দিয়ে পাথরের গায়ে ঘষা মারে, ঠিক যেন একটা প্রাকৃতিক স্যান্ডপেপার। এই দুটো ছবি দেখুন, বামে ইয়ারদাং আর ডানে ঝিউগেন। দুটোই তৈরি হয়েছে বায়ুর ঘষা লেগে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হল শিলাস্তরের সাজানোতে। ইয়ারদাংয়ের ক্ষেত্রে শক্ত আর নরম পাথর লম্বালম্বিভাবে থাকে, আর ঝিউগেনের ক্ষেত্রে থাকে আড়াআড়িভাবে। ব্যাস, এটুকুই। মরুভূমির কথা ভাবলেই আমাদের চোখে যে ছবিটা ভাসে, তাই না? উঁচু নিচু বালির পাহাড়, এগুলোই হলো বালিয়াড়ি বা স্যান্ডিউন। বাতাস যখন তার সঙ্গে বয়ে আনা বালি আর বইতে পারে না, তখন সেগুলো জমা করেই এই বালির পাহাড়গুলো তৈরি হয়। আর এই যে চাঁদের ফালির মতো দেখতে বালিয়াড়ি, এটাই হলো সবচেয়ে ফেমাস বারখান। যেদিক থেকে হাওয়া আসে সেদিকে ঢালটা হয় হালকা, আর তার ঠিক উল্টো দিকের খাড়া ঢালটাকে বলে স্লিপ ফেস। এতক্ষণ তো আমরা অনেক কিছু ডিটেইলে জানলাম। এবার সময় সবকিছুকে এক জায়গায় এনে একটা কুইক রিভিশন দেওয়ার। পরীক্ষার জন্য এটা কিন্তু খুব দরকারি। এই টেবিলটা কিন্তু পরীক্ষার আগের রাতের জন্য দারুণ কাজের জিনিস। দেখুন, একদিকে ভূমিরূপ, তারপর কোন শক্তির জন্য হচ্ছে আর কি প্রসেসে হচ্ছে, সব এক জায়গায়। যেমন ভি আকৃতির উপত্যকা তৈরি করে নদী ক্ষয় করে। আবার দেখুন, বারখান বালিয়াড়ি তৈরি করছে বায়ু, কিন্তু সঞ্চয় করে। এই টেবিলটা মাথায় রাখলে অনেক ছোট প্রশ্নের উত্তর দেওয়া একদম সহজ হয়ে যাবে। ওকে, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা শিখলাম, এবার সেটার উপর ভিত্তি করে একটু ভবিষ্যতের দিকে তাকানোর চেষ্টা করা যাক। তাহলে শেষ করার আগে একটা ভাবনা রেখে যাই। আমরা দেখলাম নদী, বায়ু, হিমবাহ এরা নিজেদের নিয়মে পৃথিবীকে গড়ছে আর ভাঙছে। কিন্তু এখন তো আমরা মানে মানুষ জলবায়ু পরিবর্তনের মাধ্যমে সেই নিয়মগুলোকেই বদলে দিচ্ছি। তাহলে প্রশ্ন হলো, এই বদলে যাওয়া পৃথিবীতে ভবিষ্যতের ভূমিরূপগুলো কেমন দেখতে হবে? আমাদের চেনা নদী, চেনা মরুভূমি কি একই রকম থাকবে? এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।